আল্লাহ তুমি যদি ওর বিনিময়ে আমার জানটাও কেড়ে নিত না, আমি হাসি মুখে দিয়ে দিতাম। মানে আমি এতটাই হার্ট ছিলাম, মানে আমি বলার ভাষা আমি হারিয়ে ফেলতেছি আর কি। যেদিন ঘটনাটা ঘটছিল, ওনার মৃত্যু হয়েছিল, ওই দিন আমি একটা ব্যবসায়ের কাজে আমি ওনার বাড়ির কাছ থেকে আমি চলে আসছি। আমার ভাবি, আমার আম্মা ডাকতেছে, ফেসবুকে নাকি তারা দেখছে পাগল হাসান মারা গেছে। আমাকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে ছবি পাঠাইছে। দেখার পর মানে এমনভাবে আমি সেন্সলেস হয়ে গেছিলাম এক কথায়। আর তখন আমি উপরওয়ালারে বলছি যে আমি তার এমন একজন শ্রোতা ছিলাম যে আল্লাহ তুমি যদি ওর বিনিময়ে আমার জানটাও কেড়ে নিত না, আমি হাসি মুখে দিয়ে দিতাম। গান আড্ডায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নিয়াজ শুভ। প্রতিনিয়ত আমরা প্রগতিশীল অনেক তরুণ শিল্পীকে আপনাদের সামনে তুলে নিয়ে আসি। আজ নিয়ে এসেছি গানের পেছনের একজন মানুষকে, তবে খুব শিগগির আমরা তাকে সামনেও পাবো। সেই গল্পটাই আজকে জানবো। ফকির রেহান, আপনাকে স্বাগত জানাচ্ছি গান আড্ডায়। শুরুতেই জানতে চাই, এই যে বলছিলাম গানের পেছনের মানুষ, ঠিক পেছনে যাত্রাটা কবে শুরু হয়েছিল? 2022 থেকে আমার এই পদযাত্রাটা শুরু, এখন অবধি চলমান, ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। মানুষের অনেক ভালোবাসা পেয়ে আমি আসলেই সফলভাবে আমি আগাতে পেরেছি। আচ্ছা। এবং এর পেছনে অবশ্যই কেউ না কেউ থাকে। তো আমি প্রথমে শ্রদ্ধা করে স্মরণ করছি মরমী কবি সাধক পাগল হাসান। উনি হচ্ছে আমার ভাই প্লাস হচ্ছে গুরু। উনি আমার আইডল এক হিসেবে বলা যায়। ওনার থেকে অনুপ্রাণিত হয়ে আমার এই লাইনে আসা। হ্যাঁ, আমি লিখে যাব। আচ্ছা, এই যে 2022 সালে আপনি গান লেখা শুরু করেন, 4 বছরে কতগুলো গান লেখা হয়েছে? 4 বছরে আমার হচ্ছে টোটাল 457টা গান অলরেডি লেখা কমপ্লিট। 4 বছরে 457, মানে প্রতি বছর 100+ গান। এমনটা হয়, প্রতি বছরে 100টা হয়, প্লাস হচ্ছে 100+ও হয়, আবার বছরে 20টাও হয়, এরকম। এটা হচ্ছে সব কিছু উপরওয়ালার সৃষ্টির দান। লেখাটা হচ্ছে এটা সৃষ্টিকর্তার ইচ্ছা করলে আমি লিখতে পারি না। যখন সৃষ্টিকর্তার সহায় হন তখনই আমার লিখতে আমি সক্ষম হই, যার কারণে আমার এই 457টা গান আমি লিখতে আচ্ছা, পেরেছি। এই যে এতগুলো গান লিখে ফেলেছেন এবং বর্তমান সময়ের অনেক জনপ্রিয় কণ্ঠশিল্পী আপনার গান গাইছে, তবে সবসময় তো আর লিখবেন না। আপনাকে আমরা গায়কিতে কবে পাবো? উপরওয়ালা যদি চাই খুব শীঘ্রই পাবেন ইনশাল্লাহ। আর হচ্ছে আমার একটা প্ল্যান আছে, আমি একটা টার্গেট নিয়েছি জীবনে। এই টার্গেটটা যখন সফল হবে অবশ্যই আমাকে দেখতে পারবেন। আচ্ছা, বিশেষ করে এই সুনামগঞ্জ হাওর অধ্যুষিত যে এলাকাটা আছে, এখানে আমরা দেখি আসলে গানের অনেক প্রভাব কাজ করে, বিশেষ করে ফোক গান। তো আপনার লেখার ধরনীটা কেমন? আমার মূলত হচ্ছে হাওর বাওর মাটি ও মা, এই প্রাসঙ্গিক নিয়ে আমার লেখা শুরু। যুগের ভাও হিসেবে এখন বিভিন্ন ধরনের বিভিন্ন প্যাটার্নের গান লিখতে হয়। আচ্ছা। ইভেন হচ্ছে আমার ফোক গানটাকে আমি বেছে নিয়েছি জীবনে, যেগুলো মানুষে ধারণ করে খুব সহজে। আচ্ছা। আর সময় উপযোগী কিছু আইটেম সং আছে আমার, তারপর হচ্ছে দেহতত্ত্ব আছে, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ইভেন। আচ্ছা, এই যে যখন আপনি বিভিন্ন ঘরানার গান লিখছেন, এর জন্য কি বাড়তি কোনো পড়াশোনা করতে হচ্ছে? না, এটা আমার মনে হয় না। সবাই সবার তাহলে জায়গা থেকে। আপনার লেখনীর ভাবনাটা কিভাবে আসে? আমার লেখনীর ভাবনাটা আমি অনেক দিন যাবত অনেক সব প্ল্যাটফর্মে আমার পা পড়েছে। আমি অনেক কিছু রিচার্জ করেছি জীবনে, একদম দিনমজুর জীবনের গল্প থেকে নিয়ে হাই সোসাইটি সব প্ল্যাটফর্মে আমার পা পড়েছে। মোটামুটি সব কিছুর অভিজ্ঞতায় আল্লাহর রহমতে আমি অর্জন করেছি। মানুষের জীবনটাকে আপনি কাছ থেকে দেখেছেন। রাইট। আচ্ছা। তারপরে হচ্ছে ওদেরকে নিয়ে আমার লেখালেখি শুরু আর কি, মানুষের আচ্ছা, মনের ভাব প্রকাশ করি আমার লেখালেখি করছেন এবং অনেকেই আপনার গানে কণ্ঠ দিচ্ছে, কিন্তু আপনার কণ্ঠ এখনো আমরা পাইনি। যেহেতু এখন সুযোগ পেয়েছি, এইটা আমি মিস করতে চাই না। ঠিক আছে, আমি কোনো প্রফেশনাল শিল্পী নই, তবুও আমি চেষ্টা করছি আমার লেখা গান, আমি আমার সুর করা একটা গান শোনানোর জন্য। অবশ্যই আমরা সেটা শোনার অপেক্ষায় আছি।
আমার রঙিন জীবন হইল কালো, কার বাসরে জ্বালাওয়ালো, দাফন কইরা পীড়িতের বন্ধন। ও রে দাফন কইরা পীড়িতের বন্ধন। রঙিন জীবন হইল কালো, কার বাসরে জ্বালাওয়ালো, দাফন কইরা পীড়িতের বন্ধন। ও রে দাফন কইরা পীড়িতের বন্ধন। আবেগ নিয়া করলি খেলা মনেরই মতো, জমায়া তুই রঙের মেলা, খেলছি সবিরত। আবেগ নিয়া করলি খেলা মনেরই মতো, জমায়া তুই রঙের মেলা, খেলছি সবিরত। আশার প্রদীপ নিবাই দিলি, কান্দে অবুঝ মন। আশার প্রদীপ নিবাই দিলি, কান্দে অবুঝ মন। দাফন কইরা পীড়িতের বন্ধন। ও রে দাফন কইরা পীড়িতের বন্ধন। কিবা দুষে আপন মানুষ কইরা গেলি পর, বুঝাই দিলি কেমনে মানুষ হয় যে স্বার্থপর। কিবা দুষে আপন মানুষ কইরা গেলি পর, বুঝাই দিলি কেমনে মানুষ হয় যে স্বার্থপর। পাষাণ হইলি বান্দা হিয়া পাইয়া অন্য জন। পাষাণ হইলি বান্দা হিয়া পাইয়া অন্য জন। দাফন কইরা পীড়িতের বন্ধন। ও রে দাফন কইরা পীড়িতের বন্ধন। রঙিন জীবন হইল কালো, কার বাসরে জ্বালাওয়ালো, দাফন কইরা পীড়িতের বন্ধন। ও রে দাফন কইরা পীড়িতের বন্ধন। যে গানটি শুনলাম, যদিও এটা এখনো আনরিলিজ, হ্যাঁ, তবে এই গানের কথা শুনে মনে হচ্ছে প্রিয়তমার কাছ থেকে একটা বড় ধাক্কা খাওয়ার পরই কেউ এই ধরনের গান লিখতে পারে। আপনার জীবনে এমন কোনো ঘটনা আছে? সবার জীবনে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে। আচ্ছা, আপনার জীবনে আছে কিনা আমি সেটা আমার জানতে চাই। জীবনেও এরকম একটা ঘটনা আসছিল। তার দেয়া কষ্টটাই কি আপনার গানের ক্ষেত্রে বড় প্রভাব ফেলেছে? গান মূলত দুই ধরনের মানুষ লিখতে পারে, যারা কষ্টের সর্বোচ্চ পর্যায়ে আছে, যেমন আপনি, আবার যারা সুখের একদম উচ্চ পর্যায়ে আছে। আচ্ছা, যেমন আমি। আর যারা মাঝামাঝি আছে তারা কিন্তু শ্রোতা হিসেবে শ্রবণ করে। হ্যাঁ, আমাদের চারপাশে যারা আছে। আপনি আমার গানের ভাষায় বুঝতে পারছেন আমি কোন পর্যায়ে আছি। হ্যাঁ, আপনি কষ্টের চূড়ান্ত পর্যায়ে আছেন, ধরতে পারেন। তো এই কষ্টটা কি আপনার 2022 সাল থেকে শুরু হয়েছে? না, এটা হচ্ছে 2019 থেকে শুরু। আচ্ছা, 2019 মেবি 20 জানুয়ারি, যদিও আই এম শিওর ধরা যেতে পারে। আচ্ছা। জীবনে আসলে যখন ধাক্কা আসে তখনই কিন্তু আমরা জীবনের অর্থটাকে অনুভব করতে পারি। এবং আপনি 2019-এ এই ধাক্কা না খেলে হয়তো বা গানের জগতেই আসতেন না, বা গান লেখাটা শুরু করতেন না। এটা একদিক থেকে আপনার জন্য ভালো হয়েছে, কেউ গিয়ে আপনার জন্য ভালো কিছু করেছে। তা জানি না, কিন্তু এটা জানি যে সব কিছুই উপরওয়ালার ইশারায়, উপরওয়ালার ধান। আচ্ছা, এই যে গীতি কবি যারা আছে, যারা গান লিখছে বা নাটক লিখছে, তাদের জীবনে আসলে ব্যথা থাকা কতটা জরুরি? 100-র মধ্যে 120 থাকা জরুরি আমি মনে করি, নয়তো বা সর্বোচ্চটা দিতে পারবে না ডেলিভারি। আচ্ছা, যেহেতু কেউ একজন ব্যথা দিয়েছে এবং তার বিষয়ে আমরা জানতে চাই না, তবে তাকে আপনি এই মুহূর্তে কোন মেসেজটি দিতে চান? আমি মেসেজ দিতে চাই, সুখে থাকো সুখী হও করি কামনা। এটা নিয়ে একটা গান হয়ে যাবে নাকি? অবশ্যই, আমার অনেক লেখা গান আছে। সম্প্রতি দেখলাম আপনার একটা গানে আকাশেন এবং সানজিদা রিমি কণ্ঠ দিয়েছে, এবং আমার বন্ধু ইমতুর আতিশ সেটাতে অভিনয় করেছে। হ্যাঁ হ্যাঁ। তো
বেশ ভালো পরিসরেই আপনি কাজ করছেন। হ্যাঁ, করছি। আর কি পরিকল্পনা আছে, মানে এই বছর আপনার আর কি কি চমক পাবো আমরা? এই বছর যেহেতু আমার কলকাতার আকাশেন দাদা খুব সুন্দর গেয়েছে, এবং সানজিদা রিমি আপু বাংলাদেশের কণ্ঠশিল্পী, ডুয়েট গান অনেক একটা সুন্দর গান দর্শকদের উপহার দিয়েছে, ওই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আমার অনেক আনরিলিজ গান রয়েছে যেগুলো সময় উপযোগী, আমরা রিলিজ করতে যাচ্ছি। আচ্ছা আমরা ভালো কিছু দর্শকদের দিব, এই প্রত্যাশা আমি রাখছি। আচ্ছা, অবশ্যই ভালো কিছু দিবেন, কিন্তু এই যে আপনি অফ ক্যামেরায় বলছিলেন আপনিও এখন গান লিখছেন, পেছনে কাজ করছেন, কিন্তু আপনাকে আমরা সামনে পাবো, সেটা কত দেরি? এটা খুব শীঘ্রই, ধরেন বছর দুয়েকের ভিতরে আমার যে টার্গেটটা আছে ওইটা ফিল আপ হয়ে গেলে ইনশাল্লাহ আমি একের ভিতর যে অনেক 3-4 আছে সবগুলাতে ইনশাল্লাহ আমি অ্যাটেন্ড করব। আমি সবগুলা দেওয়ার চেষ্টা করবো দর্শকদের। আচ্ছা, এই 2 বছরের সময়সীমাটা কিসের জন্য? 2 বছরের ভিতরে হচ্ছে আমার, বলেই ফেলি, আমার 100টা গান রিলিজ কমপ্লিট হয়ে গেলে তারপর আমি নিজে সামনে আসবো আর কি। আপনাকে আমরা গায়ক হিসেবে পাবো নাকি মডেল হিসেবে? গায়ক হিসেবে পাবেন, নায়ক হিসেবে পাবেন। আচ্ছা, আমাদের দেশে তো এখন এমন অনেকেই আছে যিনি আসলে গান লিখছে, তিনি গাইছেন, তিনি এবার গানে মডেল হচ্ছেন। হ্যাঁ আছে, কিন্তু এত পরিমাণ নেই। মানে আপনাকে আমরা আসলে ঠিক কতটা জমকালোভাবে পেতে পারি? কতটা বললে এটা পরিমাপ করা যাবে না। মানে আমি আমার অবশ্যই সর্বোচ্চটা আপনার- দিয়ে আপনাদের মন জয় করবো ইনশাআল্লাহ। আপনার এটা আমি কথা ডেবিউয়ের দিচ্ছি। তো একটা প্ল্যান আছে, হ্যাঁ, যে আপনি আসলে নিজেকে কিভাবে উপস্থাপন করতে আমি চান। আমি লেখালেখির মধ্যে সীমাবদ্ধ থাকতে চাইছিলাম, কিন্তু আমার যে অডিয়েন্সরা আছে তাদের রিকোয়েস্টের জন্য আমার মানে এইখান থেকে বের হয়ে আসা আর কি। তো দেখি আর কতদূর সাপোর্ট পাওয়া যায়, মানুষের ভালোবাসা কতটুকু পাওয়া যায়, তারপর বিবেচনার পরে ডিপেন্ড করে আমি আমার সর্বোচ্চটা দিয়ে আমি যত নিজেকে হাই প্রোফাইলে নেওয়া যায় আমি সেই চেষ্টাটা চালিয়ে যাবো আর কি। আচ্ছা, আপনি লেখনীর ক্ষেত্রে কাউকে ফলো করেন? না, আমি কাউকে ফলো করি না, কিন্তু পাগল হাসান যে আমার ভাই প্লাস গুরু, উনার লেখায় অনুপ্রাণিত হয়ে আমি কিন্তু এই লেখার জগতে, আমার যখন 3টা গান লেখা ছিল তখন এর ভিতরে একটা গান রিলিজ, সামস বাই গাইছে রঙের শহর, গাওয়ার পরে ভাই বলছে তুই অনেক সুন্দর লিখস, তুই তোর লেখার এটা চালিয়ে যা। পরবর্তীতে চিন্তা করলাম 3টা গান লেখার মধ্যে একটা গান রিলিজ, তা আমি দেখি আর কি করা যায়। যখন আমার 22টা গান তখন আরেকটা রিলিজ, যখন আমার প্রায় 52টা গানের মতো তখন আরেকটা, এভাবে পর্যায়ক্রমে আমার গানের সংখ্যা বাড়তেছে, আমার হচ্ছে আমি মানে যেটা বাকি গানগুলো রিলিজ হচ্ছে না? রিলিজ হচ্ছে, ঘটনা হচ্ছে মানে আমি যেগুলো গানগুলো আমার ফেভারিট মনে হচ্ছে বা এগুলো আপনি আপাতত করাই ফেলেন, এগুলো করতেছে, বাকিগুলো আমি স্টকে রেখে দিছি, কারণ হচ্ছে কোনো এক সময় তো লেখার ক্ষমতা আল্লাহ নাও দিতে পারে, এগুলো দিয়ে চালিয়ে যাব, যার কারণে হচ্ছে আমি আগে মানে থেকে ব্যাকআপ নিয়ে রাখছেন? ব্যাকআপ নিয়ে রাখছি, কারণ সৃষ্টিকর্তা কখন কি চায় না যায় এটা বলা বাহুল্য। সেটাই। এখন লেখনীর যে দক্ষতা সেটা আসলে প্রত্যেকের কিন্তু থাকে না, কিন্তু তারপরেও যারা গীতিকবি আছে তাদেরও কিন্তু একটা প্রত্যাশা থাকে, একজন সিঙ্গারের যেমন প্রত্যাশা থাকে সে সিনেমায় প্লেব্যাক করবে, তেমনি গীতিকারেরও কিন্তু প্রত্যাশা থাকে কোনো সিনেমায় তার গান। হ্যাঁ, সে এই আশা আছে দেখবে। আমার। খুব রিসেন্টলিও এটা একটা মানে কথা হয়েছিল যে কিছু একটা কারণে হয়তো এটা মিসিং হয়ে গেছে, কিন্তু খুব রিসেন্টলি নাটকে আমার গান যাচ্ছে, এটা আমি খুব রিসেন্টলি, খুব তাড়াতাড়ি। আচ্ছা, এটা তার মানে পাবেন আপনাকে আমরা আসলে সামনে আরো বেশ বড় পরিসরে পাচ্ছি। ইনশাল্লাহ। আচ্ছা, তো আপনার আসলে একটা স্বপ্নের কথা আমাদেরকে বললেন যে 100 গান রিলিজ হওয়ার পর আপনি সামনে আসবেন, এবং এই যে গানের বিষয়ে যেটা আমরা আসলে দেখি, গীতিকবি পুরোটা লিখছে, একজন সুরকার সুর করছে, কিন্তু খ্যাতি অর্জন করছে কণ্ঠশিল্পী। রাইট। সেই জায়গায় কিন্তু আসলে গীতিকবি বা সুরকার তুলনামূলক নগণ্যই থাকে, কিছুটা অবহেলিত। অবহেলিত থাকে। এই বিষয় নিয়ে কোনো আক্ষেপ আছে? আক্ষেপ, এখনই যদি আমি আক্ষেপ দেখাইতে যাই আমার বয়সের সাথে কথার আমরা ওজনটা যাবে আপনার না। ব্যক্তি জীবনের আক্ষেপটা জানতে চাই না, শুধুমাত্র আপনার ক্যারিয়ারের আক্ষেপটাই জানতে চাই। কেরিয়ার হচ্ছে আমি ওইটা আমার জাস্ট শখের একটা জিনিস গান, এটা আমি প্রফেশন হিসেবে কখনো নিছি না, নিবেও না, ঠিক আছে। এটা আমার শখের বশত আমি করি, আমি বিভিন্ন কোম্পানিতে গান দিই, কোনো পারিশ্রমিকের বিনিময়ে নয়, ঠিক আছে। আমি আমার দিয়ে যাচ্ছি, আমার শখের বশত আমি গান লিখছি, আমি যাকে চুজ করছি তাকেতেই গান করাচ্ছে,
আমার ভিতরে ভালোবাসা থেকে আমি এগুলা প্রোভাইড করতেছি আর কি। কিন্তু যখন আপনি একটা জায়গায় আপনার শ্রম মেধা দিবেন, কিন্তু সেখান থেকে আপনি কোনো পারিশ্রমিক পাবেন না, সেই জায়গায় কিন্তু আগ্রহটা খুব বেশি দিন থাকে না। এবং আপনার যে গানগুলো আপনি বিভিন্ন কোম্পানিকে দিচ্ছেন, নিশ্চয়ই তারা সেগুলো নিয়ে ব্যবসা করছে। তাহলে আপনি কেন নিজেকে বঞ্চিত করছেন? ওইটা আমি জানি না, আমি চাই যে আমার মেধা কখনো বিক্রি করবো না। কিন্তু মেধা তো আপনি দিচ্ছেন, অন্য মেধা কেউ ইউজ দিচ্ছি, করছে আপনার মেধা। যার কারণে উপরওয়ালা আমাকে দিচ্ছে। আমি যদি মেধা বিক্রি করে ফেলি, কখন সৃষ্টিকর্তা আমার মেধা উঠায় নাই, ওই ভয়ে কিন্তু আমি মেধা বিক্রি করি না। তার মানে আপনার ঠিক আছে, এইটাকে যেহেতু আপনি প্রফেশন হিসেবে নেননি, আপনি শখের বসে গান লিখছেন, এখান থেকে আপনি কোনো পারিশ্রমিক কখনোই প্রত্যাশা করেন না? না আমি এটাতে করি না। আপনি জীবনটাকে কিভাবে দেখেন? জীবনটাতে আর কিভাবে দেখবো, জীবন জীবনের মতো চলছে, আমি আমার মতো চলছি। কিন্তু আমাদের প্রত্যেকের জীবনের একটা লক্ষ্য থাকে, আমাদের ব্যক্তিগত চাওয়া থাকে, আমরা আমাদের পরিবারের চাওয়াকে প্রায়োরিটি দেই এবং সেটার জন্যই আমাদেরকে কাজ করতে হয়। তো সেই জায়গা থেকে আপনি আসলে নিজের জীবনটাকে কিভাবে দেখতে চান? আমি সবকিছু মনে করি আমাদের জীবন যেভাবে চলছে সবই উপরওয়ালার পরিকল্পিত একটা প্ল্যান। সেটা তো অবশ্যই, কিন্তু চেষ্টা তো আমাদের করতে হয়। চেষ্টা করতে হবে অবশ্যই, চেষ্টা করতেছি, ব্যবসার সাথে টুকটাক নিয়োজিত আছি। তারপরে হচ্ছে একটা জবে ছিলাম আমি, তারপর হচ্ছে 2022-এ বন্যার একটা দুর্ঘটনায় চাকরিটা ছাড়তে বাধ্য হলাম। তারপরে এই গানের জগতে আসা, দেখা যাচ্ছে সব কিছু পরে যে এই গান লেখার মধ্যে যে একটা সুখ মিলে আমি অন্য কোথাও পাই না। আচ্ছা, আর বিশেষ করে আমার ফ্যামিলি আমার সর্বোচ্চ সাপোর্ট দিচ্ছে, ফিনান্সিয়াল সাপোর্ট দিচ্ছে, মানসিক সাপোর্ট দিচ্ছে, যার কারণে এখন আমি যে কিছু একটা করবো ওইরকম মন মানসিকতা এখনো তৈরি হয় নাই। তো আচ্ছা, ভবিষ্যতে ইনশাল্লাহ করবো। যেহেতু আপনি শখের বসেই করছেন, অবশ্যই মানুষের শখের তো কোনো লিমিট থাকে না। তো গীতিকবিদের শখ কি থাকবে যে আমার গানটা এমন একজন শিল্পী গাইবে, হতে পারে সেটা সাবিনা ইয়াসমিন গাইবে, রুনা লায়লা গাইবে। আপনার স্বপ্নটা কি? আপনার গান কাদের কণ্ঠে আপনি শুনতে চান? আমার যে পছন্দের শিল্পীগুলো ছিল সবাই আমার গান গেয়ে ফেলছে। আচ্ছা, কারণ বেশ আমার ভালো। আমার হচ্ছে আমি যে প্যাটার্ন বা যে দাসের গানগুলো করি আমি ভালো পাই, সব সিঙ্গার আমার গান গেয়ে ফেলছে। আমার নতুন করে আর কোনো চাওয়ার নাই। ঠিক আছে, এখন আমার চাওয়া আছে হচ্ছে বাংলাদেশ পেরিয়ে কেশবদার কাছে একটা রিকোয়েস্ট ছিল, অবশ্যই খুব তাড়াতাড়ি এটা পূরণ হবে। আর বাংলাদেশের খুব তাড়াতাড়ি নোবেল ভাইয়ের কণ্ঠে শুনতে পারবেন আমার একটা গান, এটা খুবই জমকালো হবে আশা করি। আর হচ্ছে আমার সব কিছুই সব মিলিয়ে পাগল হাসান বিকল্প আমি কাউরে মনে করি না। পাগল হাসান মারা যাওয়ার পরে আমি তেমনভাবে গান শুনিও না আমি। আচ্ছা, একটা মনের মধ্যে আক্ষেপ আছে, বিশেষ করে সুনামগঞ্জের মানুষের হৃদয়ে, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে পাগল হাসান একটা ক্রেজ। হ্যাঁ, এটা আইডল ধরা যায়। তার উদ্দেশ্যে কিছু বলতে চান তার জন্য? তার উদ্দেশ্যে বলতে চাই, যেদিন ঘটনাটা ঘটছিল, ওনার মৃত্যু হয়েছিল, ওই দিন আমি একটা ব্যবসায়ের কাজে আমি ওনার বাড়ির কাছ থেকে আমি চলে আসছি ব্যাক করে, মানে একটা বিষয়ের পেমেন্ট নেওয়ার জন্য গেছিলাম, পেমেন্ট নিয়ে চলে আসছি। আসার পরে আমি জাস্ট 20-30 মিনিট ঘুমাইছি। এই মুহূর্তে আমার ভাবি আমার আম্মা ডাকতেছে, ফেসবুকে নাকি তারা দেখছে পাগল হাসান মারা গেছে। তাৎক্ষণিক আমি ঘুম থেকে লাফাই উঠছি, ওঠার পরে তো আমি বিশ্বাস করতে পারতেছি না। তখন আমি সাতুকে কল দিলাম, পাগল হাসান ভাইয়ের খুব কাছের একজন মানুষের কল দেওয়ার পরে বলতেছে পাগল হাসান ভাই আর নাই। আমাকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে ছবি পাঠাইছে। দেখার পর মানে এমনভাবে আমি সেন্সলেস হয়ে গেছিলাম এক কথায়। আর তখন আমি উপরওয়ালারে বলছি যে আমি তার এমন একজন শ্রোতা ছিলাম, তখন আমি লিখতাম না, লেখার দুঃসাহসও করি নাই। আমি এমন একজন শ্রোতা ছিলাম যে আল্লাহ তুমি যদি ওর বিনিময়ে আমার জানটাও কেড়ে নিত না, আমি হাসি মুখে দিয়ে দিতাম। মানে আমি এতটাই হার্ট ছিলাম, মানে আমি বলার ভাষা আমি হারিয়ে ফেলতেছি আর কি। অবশ্যই আমরা পছন্দের মানুষ যখন ছেড়ে চলে যায় তখন কষ্টটা আসলে জীবন দেয়ার মতো কষ্ট এরকমই অনুভব করি, কিন্তু জীবনের নিয়মে চলে এবং চালাতে হয় এবং বাস্তবতাকে মেনে নিতে হয়। এবং আপনি যে নিঃস্বার্থভাবে গান লিখে যাচ্ছেন, সামনে যেহেতু আপনার আরও গান নিয়ে অনেক পরিকল্পনা আছে, আমরা আপনার সাফল্য কামনা করছি। এবং এই যে এত গান লিখে ফেলেছেন, এত শ্রোতা আপনার গান শুনেছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? সবার উদ্দেশ্যে একটাই কথা আমার, যারা আমার লেখা গানকে ভালোবাসে,
যারা আমার পাগল হাসানকে ভালোবাসে তাদের জন্য আমার পক্ষ থেকে রইল অফুরন্ত ভালোবাসা, এবং সবার প্রতি আমি বিনয়ের সহিত বলছি সবাই যেন গানকে ভালোবাসে, লোকগানকে ভালোবাসে। যারা প্রকৃতপক্ষে গানের সাথে জড়িত তাদের যেন সবাই সম্মান এবং শ্রদ্ধা করে। আচ্ছা, অবশ্যই আমরাও তেমনটাই চাইবো। তবে যেহেতু আপনার একটা আনরিলিজড গান আমরা শুনে ফেলেছি, এবার আপনার রিলিজড একটা গান দিয়ে আমাদের আড্ডাটা শেষ করতে চাই। যারে পাইলে সুখী হইবি, যারে পাইলে সুখী হইবি, তারে নিয়া বাদিসি ঘর। আমি হইলাম দুঃখের দুঃখী, আপন বেবে হইলাম পর। আমি হইলাম দুঃখের দুঃখী, আপন বেবে হইলাম পর। দিলাম মুক্তি করলি চুক্তি অন্য জনারে, যুগের সাথে তাল মিলাইয়া ঘুরে কার শহরে। দিলাম মুক্তি করলি চুক্তি অন্য জনারে, যুগের সাথে তাল মিলাইয়া ঘুরে কার শহরে। মনের মাঝে প্রশ্ন জাগে, মনের মাঝে প্রশ্ন জাগে, মানুষ হয় কেন স্বার্থপর। আমি হইলাম দুঃখের দুঃখী, আপন বেবে হইলাম পর। আমি হইলাম দুঃখের দুঃখী, আপন বেবে হইলাম পর। জগৎ বাড়ি দুনিয়া দারি, যাইবি একদিন ছাড়িয়া। হিসেব রাখিস জবাব দিস, গেলে গুনার দিন ফুরাইয়া। জগৎ বাড়ি দুনিয়া দারি, যাইবি একদিন ছাড়িয়া। হিসেব রাখিস জবাব দিস, গেলে গুনার দিন ফুরাইয়া। মিছে ববের এই সংসারে, মিছে ববের এই সংসারে, রায়হান ফকিরের নাই কদর। আমি হইলাম দুঃখের দুঃখী, আপন বেবে হইলাম পর। আমি হইলাম দুঃখের দুঃখী, আপন বেবে হইলাম পর। যারে পাইলে সুখী হইবি, যারে পাইলে সুখী হইবি, তারে নিয়া বাদিসি ঘর। আমি হইলাম দুঃখের দুঃখী, আপন বেবে হইলাম পর। আমি হইলাম দুঃখের দুঃখী, আপন বেবে হইলাম পর।